বাড়ি দেব গাড়ি দেব আরো দেব টাকা, বন্ধ হোক ভালোবেসে নাম ধরে ডাকা। এই সম্পর্কের নাম স্বামী স্ত্রী। বিচ্ছেদ যখন পরিণতি, তখন এই স্বামী স্ত্রী সম্পর্কের আর কোনো গুরুত্ব থাকে না, বিচ্ছেদের কোনো মূল্য হয় না। সম্পর্ক যখন ছেড়ে চলে যায়, তখন বিচ্ছেদের আগমন ঘটে। কিন্তু সম্পর্ক সহজে ছেড়ে যায় না। কখনো তাকে তাড়ানো হয় শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে, আবার কখনো বাইরের শত্রুর আক্রমণ বা ভণ্ডামির মাধ্যমে। বাইরের শত্রু বলতে অধিক টাকার লোভ, বেশি সুখে থাকার লোভ, ঘর বাড়ি, বিলাসবহুল জীবনযাপন ইত্যাদি। এছাড়াও অধিক যৌন চাহিদা, শারীরিক আকর্ষণ ও একঘেয়েমি কাটানোর লক্ষ্যে আমরা সম্পর্ককে ছুঁড়ে ফেলি। অনেক সময় এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে গেলেও আগের সম্পর্ককে ভোলা যায় না। পরকীয়ার ক্ষেত্রে অনেকেই স্বামী স্ত্রী ও প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। সম্পর্ককে যখন ছাড়তে বাধ্য করা হয়, আবার বিচ্ছেদের আগমনে কেউ বাধা প্রদান করে থাকে, তখন আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হয়। তখন আবারও একটা নতুন সম্পর্কের সূত্রপাত হয়, যার নাম আইনি সম্পর্ক। অ্যালিমনি, খোরপোশ, বাচ্চার হেফাজত, সম্পত্তি, এইসব হিসাব নিকাশ আইনি সম্পর্কে বাঁধা পড়ে যায়। ভালোবাসার সম্পর্ক তখন লেনদেনের সম্পর্কে পরিণত হয়। টাকার হিসাব নিকাশ শুরু হয়। স্ত্রী যত টাকা দাবি করেন, স্বামী তত টাকা দিতে চান না। তখন আদালতকে অ্যালিমনি, খোরপোশের টাকার পরিমাণ ঠিক করতে হয়। আর এটা ঠিক করার জন্য আদালতকে অনেক কিছু বিবেচনা করতে হয়। সবার ক্ষেত্রে অ্যালিমনি সমান হয় না। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অ্যালিমনির পরিমাণ আলাদা, আর যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে পরিমাণ আলাদা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো অ্যালিমনি কি, সন্তান রক্ষণাবেক্ষণ খরচা বলতে কি বোঝায়, চাকুরিজীবীদের ক্ষেত্রে অ্যালিমনির পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়, ব্যবসায়ী বা স্বনিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালিমনির পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়, অ্যালিমনি নির্ধারণের সময় কি কি বিষয় বিবেচনা করা হয়। অ্যালিমনি কি? বাংলায় সহজ কথায় অ্যালিমনিকে বলা হয় খোরপোশ, ভরণপোষণ বা আর্থিক সহায়তা। বিবাহ বিচ্ছেদের পর বা ডিভোর্স চূড়ান্ত হওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে যিনি অর্থনৈতিকভাবে দুর্বল বা নিজের ভরণপোষণ করতে অক্ষম, তাকে অপরপক্ষ যে আর্থিক সাহায্য দেয় তাকেই আইনত অ্যালিমনি বা মেনটেন্যান্স বলা হয়। বিয়ের পর একজন মানুষ যে জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন, বিচ্ছেদের পরে তিনি যাতে চরম আর্থিক সংকটের মধ্যে না পড়েন, সেটাই নিশ্চিত করা এর মূল লক্ষ্য। মেনটেন্যান্স হলো এক প্রকার বাঁচিয়ে রাখার জন্য খরচ, আর অ্যালিমনি হলো বিচ্ছেদের পর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেটেলমেন্ট। সন্তান রক্ষণাবেক্ষণ খরচা বলতে কি বোঝায়? স্বামী স্ত্রীর বিচ্ছেদের পর সন্তানের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য ও লালন পালনের জন্য আদালত যে নির্দিষ্ট আর্থিক সহায়তার নির্দেশ দেয়, তাকেই সন্তানের রক্ষণাবেক্ষণ খরচা বলা হয়। মা বাবার মধ্যে পারস্পরিক তিক্ততা বা ডিভোর্সের কারণ যাই হোক না কেন, সন্তানের ভরণপোষণ পাওয়া তার আইনি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পুত্র সন্তানের ক্ষেত্রে সাধারণত 18 বছর বয়স হওয়া পর্যন্ত বাবা মাকে এই খরচা বহন করতে হয়। তবে সুপ্রিম কোর্টে কিছু রায় অনুযায়ী সন্তান যদি 18 বছর পার করার পরেও উচ্চশিক্ষা বা পড়াশোনা চালিয়ে যায়, তবে তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত অথবা উপার্জন শুরু না করা পর্যন্ত খরচ দিতে হতে পারে। কন্যা সন্তানের ক্ষেত্রে 18 বছর পার হয়ে গেলেও মেয়েটির বিয়ে না হওয়া পর্যন্ত বা সে নিজে আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বাবা তার রক্ষণাবেক্ষণের খরচা দিতে বাধ্য। সন্তান যদি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হয় এবং নিজের ভরণপোষণে অক্ষম হয়, তবে আজীবন তাকে এই
থেকেই খরচা দিতে হয়। চাকুরিজীবীদের ক্ষেত্রে অ্যালিমনির পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়? স্বামী যদি চাকরি করেন তবে তার আয়ের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় আদালতের পক্ষে হিসাব করা কিছুটা সহজ হয়। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় অনুযায়ী সাধারণত স্বামীর নেট মাসিক আয়ের 20% থেকে 25% অংশ স্ত্রীকে অন্তর্বর্তীকালীন খোরপোশ হিসাবে দেওয়া যেতে পারে। অ্যালিমনি অর্থাৎ এককালীন খোরপোশ দেওয়ার ক্ষেত্রে সাধারণত স্বামীর বার্ষিক আয়ের 1/3 অংশ থেকে 1/5 অংশ পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে। নেট ইনকাম হিসাব করার সময় বাধ্যতামূলক ট্যাক্স প্রভিডেন্ট ফান্ডের কাটা অংশ বাদ দেওয়া হয়, কিন্তু কোনো ব্যক্তিগত ঋণ বা বিলাসিতার জন্য কেনা কিছুর জন্য মাসিক কিস্তির টাকা দেখিয়ে ইনকাম কম প্রমাণ করার চেষ্টা করলে আদালত তা গ্রাহ্য নাও করতে পারে। ব্যবসায়ী বা স্বনিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালিমনির পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়? ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সময় ইনকাম লুকানোর একটা প্রবণতা দেখা যায়, তাই আদালত বিগত 3 থেকে 5 বছরের আয়কর রিটার্ন, কোম্পানির ব্যালেন্স শিট, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যবসার টার্নওভার পরীক্ষা করে। যদি ব্যবসায়ীরা ইনকাম রিটার্নে ইনকাম কম দেখান অথচ তার জীবনযাত্রার মান উচ্চ হয়, যেমন দামি দামি গাড়ি, বড় বাড়ি, ঘন ঘন বিদেশ ভ্রমণ, তাহলে আদালত সেই লাইফস্টাইল বা জীবনযাত্রার মান দেখে একটি আনুমানিক ইনকাম ধরে নেয় এবং তার ভিত্তিতে অ্যালিমনি নির্ধারণ করে। অ্যালিমনি নির্ধারণের সময় কি কি বিষয় বিবেচনা করা হয়? অ্যালিমনি নির্ধারণের ক্ষেত্রে আদালত মূলত 5টি বিষয় বিবেচনা করে। 1. আয় ও সম্পত্তি। স্বামী স্ত্রী দুজনেরই আয়, সঞ্চয় এবং সম্পত্তির পরিমাণ দেখা হয়। 2. জীবনযাত্রার মান। বিয়ের পর স্বামী স্ত্রীর জীবনযাত্রার মান কেমন ছিল তা বিবেচনা করা হয়। 3. নির্ভরশীল ব্যক্তি। স্বামীর উপর যদি বৃদ্ধ বাবা মা, কোনো শারীরিক প্রতিবন্ধী ভাই বোন নির্ভরশীল থাকেন তবে তা বিবেচনা করে অ্যালিমনির টাকার পরিমাণ কমানো যেতে পারে। 4. বিয়ের সময়সীমা। বিয়েটি কত বছর স্থায়ী হয়েছিল তা খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের বিয়ে হলে অ্যালিমনির পরিমাণ সাধারণত বেশি হয়। 5. স্ত্রীর যোগ্যতা ও আয়। স্ত্রী যদি নিজে উচ্চশিক্ষিত হন এবং ভালো উপার্জন করেন সেক্ষেত্রে আদালত অ্যালিমনির আবেদন বাতিল করতে পারে বা অ্যালিমনির পরিমাণ কমিয়ে দিতে পারে, তবে সন্তান থাকলে তার খরচ দিতেই হবে। পরামর্শ: 1. আদালতে খরচার পরিমাণ যতটা সম্ভব বেশি করে দেখান যাতে অ্যালিমনি কম দিতে হয়। 2. স্ত্রীর স্বনির্ভরতা ও ইনকামের উৎস খুঁজে বের করুন ও আদালতে পেশ করুন। 3. চিকিৎসা খরচ অবশ্যই আদালতকে জানান। চিকিৎসার খরচের পরিমাণ কম করে দেখাবেন না। 4. সন্তানকে খোরপোশ দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করবেন না।